আমি আমি খুব ঘুরতে ভালোবাসি, যদি বিদেশ যাইনি ভারত ছাড়া আর কি, কিন্তু বাংলাদেশের ভেতরটা বেশ আমার ভালোই দেখা হয়েছে অনেকবার, এবং কখন হেঁটে বাসে অনেক ঘুরেছি। তো আমি যখন ঘুরি তখন লেখার উদ্দেশ্যে না, আমি যখন দেখছি যে আমি এইসব লিখবো তাহলে আমার জন্য ভালো লাগে। আমার বয়সের তুলনায় বোধহয় আমার অবাক হওয়ার ক্ষমতাটা একটু বেশি, কারণ এটা এক ধরনের ইম্যাচুরিটি বলা যায় নাকি, কারণ যারা অনেক কিছু জানেন তারা বেশি অবাক হন না, তারা তো সব জেনেই বসে আছেন, তাই না? তো আমি বেশ তাড়াতাড়ি অবাক হতে পারি, এটা আমার মনে হয় এটা একটা কারণ যে যা দেখি ভালো লাগে, অন্তত নতুন মনে হয়। যে জিনিসটা দ্বিতীয়বার দেখলাম তখন দেখি যে তার সেটা অন্য একটা ইয়ে আসছে। এবং যে কোনো জায়গায়, আমাদের যে কোনো গ্রাম অনেকদিন থাকা যায় দেখার জন্য, অনেকদিন থাকলেও সেই গ্রামটাকে প্রত্যেকদিন কিছু না কিছু আবিষ্কার করা যাবে। এইভাবে ঘুরে ঘুরে তারপরে হয়তো অনেকদিন পরে মনে হলো যে একটা গল্প এটা লেখা যায় ওই জায়গাটা দিয়ে, কিন্তু উপন্যাসের ব্যাকগ্রাউন্ড লেখা যায়। এইভাবে ঢাকা শহরে তো একসময় আমি অনেক হাঁটতাম, খুবই হাঁটতাম আর কি, বিশেষ করে সুইজারল্যান্ড মুভমেন্টের আগেও ইন্টার 60s যে পিরিয়ডটা খুব হাঁটতাম। এবং সেই সময় ঢাকা শহরের যাদের আমরা আদিবাসী বলি আর কি, তাদের সঙ্গে আমার অলমোস্ট তাদের সমাজের মধ্যেই থাকতাম, ঘুরতাম। যাকে বলে খুব ভালো ছেলে ছিলাম তা তো না, তো ওদের সঙ্গেই থাকতাম। তো সেই সময় অনেক ঢাকার যে সব গল্প শহরেরও কিন্তু মিথ থাকে কিছু, যেটা আবার ঢাকা হয়তো আমরা জানি না। যেমন আমি নন্দলাল দত্ত লেন, লক্ষ্মীবাজারে, তারপরে পাঁচভাই ঘাট লেন, এই সব উপন্যাস আছে। ওখানে ওই ভিক্টোরিয়া পার্ক, সেখানে বিদ্রোহী সিপাহীদের হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। সেই জন্যই মনে করা হয় যে এখানে অনেক আছে, তাদের বোধ হয় প্রেতাত্মারা আছে। এবং একটা সময় ছিল তখন আমরা খুব ছোট অবশ্য, তখন তো ভিক্টোরিয়া পার্কে সন্ধ্যাবেলার পরে লোক ভয় হয়ে যেত না। তো ওখানে কিছু ভূত ছিল, তাহলে অনেকে মনে করা হতো মিরাটের ভূত, মানে মিরাটের সেপাই। একজনের নামই ছিল মিরাটি, আজ হয়তো বলে আজকাল মিরাটি আই ছিল দেখলাম। হ্যাঁ, তো এইভাবে বললো, এমন হয় এই যে সব চোখে দেখেছে জোরের সিপাহী। তার নন্দলাল দত্ত আমি বহু লোককে চিনি যারা কলম ধরে দেখেছে, এবং ও যেমন দেখেছে একজনকে ভূত দেখেনিও, কিন্তু ভূত একজন লোক ভূত দেখছে সে অবস্থায় ও তাকে দেখেছে। কবিতার নাম হেমলতা নুরু মিয়া, মেয়ের সাথে মেয়ের বিয়া। আমি প্রথমে বন্দনা করি নামে আল্লাহর, সারে জাহানের বিশে যার অধিকার। আমি গুনাগারে নাম তোমার জপি দমে দমে, পার করিয়া দয়াল পূর্ব এই যে অদমে। আমি বিদ্যাহীন বুদ্ধিহীন, না জানি সাঁতার, সব সময় আশা করি করুণা তোমার। তুমি সৃষ্টিকর্তা শান্তিদাতা, তুমি কাঁদার অকুলে দিয়াছি পারি নাহি কুল কিনার। পরে নূর নবী পাঠা তুমি দুনিয়া মাজার, পাপী বান্দা উম্মতের করিতে উদ্ধার। তাহার দয়ার গুণে কত জনে হইয়া যাবে পার। 1996 সালের গোড়ায় ক্যান্সারের চিকিৎসার জন্য কলকাতায় আসেন আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশের অন্যতম সেরা কথাশিল্পী। চিলেকোঠার সেপাই, খোয়াবনামার লেখক আখতারুজ্জামান ইলিয়াস। গাদা গাদা ওষুধ আর কেমোথেরাপির পরও বাদ দিতে হলো ডান পাটা। তিনি অবশ্য দম্বার পাত্র নন। তা নিয়ে কেউ ভেজা ভেজা সমবেদনা জানালে পর তিনি বলেছিলেন, আমার একটা পা নেই বলে কাঁদছ, আর তোমার মাথায় যে একেবারে বুদ্ধি নেই সেই নিয়ে কি আমি কোনোদিন কান্নাকাটি করেছি? সকাল থেকে রাত অব্দি আড্ডা তো মারতেনি, এমনকি ঘুমের মধ্যেও তার বকর বকর থামত না। মাঝে মধ্যে অবশ্য বলতেন, আমি আসলে ভীষণ স্বল্পবাক মানুষ, তাই না? বই পড়ছিলাম, পড়তে পড়তে আমার এমন হলো যে কখন আমি মঞ্জুকে পাবো বলতে পারছি না। মঞ্জুকে আমি দৌড়ে যে টেলিফোন করলাম, ওর সঙ্গে কথা বললাম, বাবা তুমি কি লিখছো, তুমি এত সুন্দর লিখেছো। চাচি মা, আপনি সবাইকে চিনতে পেরেছেন? হ্যাঁ বাবা, আমি সবাইকে চিনতে পেরেছি।
বগুড়ার পটভূমিতে বগুড়ার ভাষা দিয়ে পড়তে পড়তে যে আমি কেমন হয়ে যেতাম আমি তোমাদের বোঝাতে পারতাম না। একটা ঘোরের মধ্যে ছিলাম আমি সেই কয়দিন। কত সময় আমি ছুটে চলে গেছি। আমার শ্বশুর বাড়ির ডেসক্রিপশন দিয়েছে, যখন বলে যে হোসেন মঞ্জিল দেখে বলছে এটা পাহাড়ি মন্দির। আমি ছুটে গেছি, ছুটে যেয়ে তখন ওই গেটের কাছে তখন বলে যে হোসেন মঞ্জিল আজ অনেক মেলা লোকের ভিড়, এই কথাটুকু আছে। তখন অনেক লোক আসবে। তারপরে বৈঠকখানা ঘরে চলে গেছে, যখন ওই কামিনী ফুলের গাছ, তারপরে সিঁড়ি দিয়ে হল রুমে আজ অনেক লোক কে কে আসছেন। বা তখন তো দেখাচ্ছে বগুড়ার হইব ডাক্তার ওনারা আসছেন। তারপর আরো কে কে জানে, এখন মনে করছে না তাদের নাম। ওনার বড়দা মানে আমাদের মানে মঞ্জুর আব্বা, উনি তখন সত্য বলে পলিটিক্স করা আরম্ভ করছেন ওনাদের সঙ্গে আলোচনা। তাই আমি মঞ্জুকে বললাম, মঞ্জু আমি তো সবাইকে চিনছি। তার মোহাম্মদ আলী বগুড়া ওনার কথা লিখছেন খান বাহাদুর করে, পথ ঘাট ওই সেই পোড়াদর মেলা, কাতলাহার বিল। আরে খোয়াব না মানে কম পরিশ্রম করেছে, বাপরে বাপ। দিনের পর দিন তো বগুড়ায় যে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা দিন বেরিয়েছে। আর মহাস্থানগড়ে যে কতবার গেছে বলেন না। তুমি তুমি তো শুদ্ধ ভাষায় কথা বলো, তুমি এত আঞ্চলিক ভাষা কেমন তুমি রপ্ত করছো? বলে যে আমি যখন ঠেকে গেছি তখন বাড়ির কাজের মেয়েটা আছে না, ওকে ডেকে ও আমাকে প্রচুর সাহায্য করেছে। যেমন ফুর্তি কথাটা, কি ফুটতে তোরা কি বলিস, ফুর্তি বলিস তো বুঝিয়ে দেওয়া হলো, বল কি না আমরা বলে আমোদ। বলে যে এটা অহংকারকে কি বলিস? বলে যে দেমা। শিয়ালদা, বিজয়গড়, নেতাজি নগর কিংবা ওয়াইজঘাট, মোহাম্মদপুর, জেনিভা ক্যাম্প, এপারে ওপারে আছে স্বাধীনতার মাসুল গোনা লাখ লাখ মানুষ। রয়েছে ওসমানের গোঙানি, তমিজের বাপের খোয়াব খিদে আর খিজিরের গোঁ। লুপ্ত খালের হিম হৃৎপিণ্ড থেকে উঠে আসা বাংলা বাজার, তাঁতি বাজারের মানুষেরা রয়েছে 1952 21 ফেব্রুয়ারির ছাত্রদের লাশের পাশে। গণ অভ্যুত্থানের লম্বা মিছিলে, কৃষক বিদ্রোহ, ভাষা আন্দোলনের শহীদদের সঙ্গে সামিল হয় এমনকি সাহেবদের হাতে গুলিবিদ্ধ বাবুবাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিম, মুসল্লিরাও। বিড়বিড় করে আয়াত পড়ার বদলে আজ তারাও হুঙ্কার দিচ্ছে, বৃথা যেতে দেব না। সঙ্গে চলেছে পাক হানাদারদের কবল থেকে পালাতে সক্ষম 1 কোটিরও বেশি উদ্বাস্তু আর গণহত্যায় মৃত 30 লক্ষ মানুষ। নারিন্দার পুলের তলা থেকে দোলাই খালের রক্তাক্ত ঢেউ মাথায় নিয়ে চলে আসা সোমেনচন্দ, ওই তো বরকত। সকলের স্বপ্ন, সাধ, স্বপ্ন বদলের মধ্যে মিলেমিশে রয়েছে বহুকালের বহু মানুষ। রয়েছে তারাও যারা গত 25 বছর যাবৎ জনমানস থেকে মুছে দিতে চেয়েছে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি, গণহত্যার বিভৎসতা। 69-এর মতো গণ অভ্যুত্থান আর নয়। তাদের যুক্তি অনুযায়ী পুঁজিবাদকে প্রতিহত করার জন্য মার্ক্সবাদী আন্দোলন নয়, চায় আধ্যাত্মিক এবং আত্মিক উন্নতি। আর এই গপ্পটাই মহৎ সাহেব বলে চলেছে এই উপমহাদেশের মৌলবাদীরা। আমি যখন লিখলাম চিনিগড়ের সিপাহী, তখন আমি এইগুলোকে খুব কনসিয়াসলি না ইয়েদের সঙ্গে জুড়ে দিলাম, যারা আন্দোলন করছে 69 সালে যারা আন্দোলন করছে, মনে আছে
সেখানে দেখা যাচ্ছে খিজির দেখছে আরে কবন্দটা তো কবন্দ যাইতেছে, সেও যেন এই আন্দোলনের একটা অংশ, তাই না? তারপরে ধরো এই যে মিরাটের সিপাহী চলে এসছে, তারপরে নবাবপুরে যেন বিশাল মিছিল, শুধু সে নবাবপুর চমৎকার মিছিল, তো সেখানে ওসমান গনি দেখতে পাচ্ছে যে অনুশীলন যুগান্তর এরা এসছে, তারপরে ভাষা আন্দোলনের শহীদরা চলে এসছে। এইটা একবার মনে হতে পারে যে এটা একটা হ্যালুসিনেশন ইত্যাদি, কিন্তু এর মানে আমি বলতে চেয়েছি যে লিঙ্ক করার জন্য আর কি, তাই না? এই লিঙ্ক, এই মানে যোগসূত্রটা আমি করতে চাই একেবারে যতদূর পারি পিছন থেকে, কারণ আমাদের যে কোনো আন্দোলনের কিন্তু ভিত্তি অনেক আগে থেকে। এই কৃষক বিদ্রোহগুলো হয়েছে 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরিতে, কিন্তু আমাদের যে এর আগে যে ভীম এবং দিব্যকের যে বিদ্রোহ হয়েছে, কৈবর্ত বিদ্রোহ পুণ্ডবর্ধনে, সেটাকে তো আনতে হবে। খোয়াব নামায় প্রমিত জমির খোঁজে বেরিয়েছিল। এখন সে বছরের খানিকটা সময় পরের জমিতে ধান রোয়, খানিকটা রিক্সা টানে ঢাকা শহরের গলিতে, বাকিটা পরের জমিতে ধান কেটে পরের গোলাতে তুলতেই কেটে যায়। যারা একসময় পাকিস্তানি ফৌজের সাহায্যে 30 লক্ষ বাঙালিকে খুন করেছিল, তাদের অনেকেই এখন পাকিস্তানে ফিরে যাবার কথা বলে। যারা ফিরে গেছিল তারা আবার অন্য অঙ্কের হিসেব বেহিসেবের ফেরে পড়ে মার খাচ্ছে। পাকিস্তানে ফিরে যাবার দরকার হয়নি যাদের, তাদের কৃপায় স্বাধীনতার পর আজ বাংলাদেশে ভূমিহীন কৃষকের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যারা একদিন করাচি নামক মদিনার স্বপ্নে পূর্ব পাকিস্তানের সমস্ত স্বাধীনতাকামী মানুষকে গোলামে, অন্যথায় মৃতদেহে পরিণত করার চেষ্টা করেছিল, আর যারা এখন ইরান নামক কল্পরাজ্যের মায়ায় দেশটাকে মসজিদ আর বুরখায় ঢেকে দিতে চাইছে, তাদের অনেককেই জেনেভা ক্যাম্পের বাইরেও পাওয়া যাবে। ঢাকা শহরে আমি যে মিথ যেগুলো প্রচলিত, মিথ বলে জানি গল্পগুলো আর কি, সেগুলো আমাকে দারুণ আকর্ষণ করতো। এই নন্দলাল দত্ত লেনের নামই ছিল হচ্ছে নান্নু হাকিম লেন। নান্নু হাকিম বলে যে হয় হাকিম, মানে ওই চিকিৎসক ছিলেন এটা কি, তার নামে অনেক গল্প আছে। তিনি সবই জানতেন, তিনি রোগ দিন তিনি সারাতে পারতেন না। এবং আরো অন্য জায়গায় এসব গল্প প্রচলিত, তার সঙ্গে এটাকে আবার মেলানো হয়েছে, তাই না? যেমন বলি ফেলি, যেমন হাকিমকে ডেকে পাঠালে নবাব বাড়িতে, যে আমার তো বউ খুব, নবাব বাড়ির মেয়ে খুব প্রধানশীল, তার তো হাত ঈদ হতে যাবে না, পালস। তখন বললো যে তার হাতে এখানে দড়ি, একটা সুতো বাঁধো, ওপরতলে থাকবে, আর নান্নু হাকিম এখানেই ধরবে সেই সুতোর মানে আর এক অংশ। নান্নু হাকিম বললো যে কি হয়েছে, বলে শরীর খারাপ, এটা কি ধরে বলে যে না, আপনি রোগীকে কিছু মাছের কাটা ফাটা এসব খেতে দেন, মানে ওই বিড়াল। মানে এমন নান্নু হাকিম এমন লোক যে সে সুতোর সাহায্যে ইয়ে ধরে ফেললো, বলে ওকে, ওর তো হ্যাঁ অসুখটা যেন সিরিয়াস, তো মাছের কাঁটা খেয়ে দিতে হবে, মাছের কাঁটা খাওয়াবো, মানে নওয়াবের ইয়ে কোনো উপায় নেই।
মাছের কাটা কাটা আছে এসব আছে না, এসব চাই না। হ্যাঁ, তো এইসব গল্প কিন্তু ওরাও বিশ্বাস করে এসব খুব। তবে আমিও যে খুব অবিশ্বাস করি তাও না। আমি একটু অনেক জায়গায় হয়তো কুসংস্কার সঙ্গে হতে পারি, বাট আমার অন্তত মানে আমি খুব উপভোগ করি আর কি। যেমন ভূতের ব্যাপারগুলো, এইগুলো তো বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, মানুষের সঙ্গে একেবারে অবিচ্ছেদ্য নাকি, একেবারে অবিচ্ছেদ্য তো এসব। আমি যে কাজটা করছি সেটা যেমন সত্যি, যে কাজটা যেমন কল্পনায় আছে, তাই না, সেটা একেবারে অবিচ্ছিন্ন। সেগুলো ঢাকা শহরে না বিচিত্র, পুরোনো ঢাকায় আর কি পাওয়া যাবে। তো ঢাকায় তো ভূতের গলি দুটো, একটা হচ্ছে ভূতের গলি ভজহরি শাহ স্ট্রিট, সে হচ্ছে ভূতের গলি ওয়ারিতে, আর একটা হচ্ছে ওটা ছিল আমাদের আগে ছিল ভূতের বাড়ি ছিল, এটা হচ্ছে ফ্রেশ স্ট্রিটের এখানে। এইসব অনেকই ছিল। তাছাড়া আমাদের ঢাকায় যে তো আগে ঘোরাঘুরি চলতো বেশি, মানে যাকে বলে যে অটোমোবাইল জিনিসটা কম ছিল। স্বাভাবিকভাবেই ঘোড়াগাড়ির স্পিড, ঘোড়া ইত্যাদি সব মিলিয়ে মানুষের চিন্তা ভাবনা ঠিক ওরকম ছিল, তাই না? একদিন শাহজাহান মিয়া পিতার কাছে কয় কান্দিয়া, বাবা আমি মাঠে যাব নয়, জ্বর বাদলে মাঠের বুকে কাজ করিতে কষ্ট হয়, অত কষ্ট হয় আমার প্রাণে, ও বাজার সহ নাই হয়। ওই পুস্তকটা চিলেট নিয়া মোদের বাড়ির ঘাটে দিয়া কত ছাত্র স্কুলেতে যায়। আমি আর যাব না মাঠে বাবা, যাবো আমি পাঠশালায় লেখাপড়া শিখে আমি ও চাকরি করিব ঢাকায়। পশ্চিম বলছে ছেলের প্রতি আমরা হইলাম গরিব দুঃখী, গরিব লোকের কি লেখাপড়া হয়, লেখে পড়ে ধনী ছেলে গরিবের খাতিরায়, কোথা পাবো টাকা পয়সা, ও বাবা বই পাবো কোথায়, মুখ বাসাইয়া নয়ন চলে শাহজাহান কান্দিয়া বলে বাবা আমি। আব্দুল নামের রাশিটা হবে মেষ রাশি, 1 নম্বর রাশি, 12টা রাশির 1 নম্বর রাশি। প্রশ্নকারীর সর্বদাই চিন্তাযুক্তর মধ্যে আছে এবং সর্বদাই দুঃখ কষ্ট করা উচিত নয়। মনের ভিতর সর্বদাই ভয় লাগিয়া থাকে, নিজে আশায় নিরাশ হয়ে আছে, কিন্তু নিজে বিপদে ভগ্ন হৃদয় হওয়া, মন খারাপ করা উচিত নয়। বাস্তবিক সময়টা একটু খারাপ, কিন্তু পরে ভালো দিন আসবে। এর রাশিটা হবে মেষ রাশি। জীবনের সবুজ পাখি সে বসিয়ানি প্রাণে প্রাণ খুলিয়া গায়ে তারি গান। ইসলাম আন্দোলনই হতো না যদি বাঙালিরা সেটা না চাইত। চিন্তা করে দেখেন, কারণ পাঞ্জাবিরা তো কোনো সময় পাকিস্তান চায় না। পাকিস্তান চেয়েছিলাম আমরা বাঙালিরা, 1.5 ভাগ চেয়েছিলাম আমরা বাঙালিরা, সেটা হচ্ছে। আমাদের সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে হিন্দুদের শোষণের হাত থেকে, ব্রাহ্মণদের শোষণের হাত থেকে বাঁচার জন্য আমরা দেশটা ভাগ করেছিলাম। এই অঞ্চলটায় তো একবারই কোনো আশা ছিল না। আমি তো এদেশের ভাটি বাংলার ইতিহাস জানি। 1000 বছরে নির্যাতিত মানুষ, মুসলমান হিন্দু বলে কোনো কথা না, এরকম ভবিষ্যতেই ছিল না। দেশ ভাগ না হলে আজকে কোথায় থাকতাম আমরা? তুমি চিন্তা করেন। আপনি পশ্চিমবঙ্গের কথা বলতে চান? আচ্ছা ধরেন পশ্চিমবঙ্গের মুসলমানরা কোথায় আছে? আমি তো যাই, ওই লাঙ্গলের কোনায় গোলের পাশেই আছে। সেখান থেকে উঠে আসতে পেরেছে। আর এখানে যারা চাষিগুলো, যারা স্বপ্নও দেখতো না যে একটা রাষ্ট্র তারা চালাচ্ছে, দুঃস্বপ্নও ছিল না তাদের। তারা এখানে রাজনৈতিক ক্ষমতার অধিকারী। একটা মধ্যবিত্ত শ্রেণী দেখছেন, একটা ঝড় বাড়ানো মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে।
চাষি মুসলমানদের ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছে। डिस्ट्रिक्ट पाबना मैंने खुद अपने हाथ से पर्चा उठाया है इस बांग्लादेश के लिए। मुझे 14 अगस्त मनाया हमने 71 में। 17 मई को मेरा भाई जिसका नाम था गांधी, असल नाम था इजहार, जो मेरा दाहिना बाया बाजू था, मेरा दुबैल क्या है उससे ज्यादा बाजू रहता था वो, और वह जिंदा था 17 मई 1971 डेथ। आज भी मैं वो दिन भूलता नहीं हूँ। बंगाल पूरा का पूरा हम लोगों का था, उर्दू बोलने वालों का था और पाकिस्तानी का था। और देश स्वाधीन हो जाने के बाद आज हम लोगों को जगह खूब मुख्तसर दिया गया, बहुत छोटा, जो कि वहाँ एक 6 फुट भाई 10 फुट जमीन है, उसका ऊपर 3-3 फैमिली रहता है। सिनेमा कैंप का माहौल इतना गंदा माहौल हो गया सर कि यहाँ पर रंगबाज पैदा हो गए हैं। मैं पाकिस्तान और एनी अदर कंट्री, पाकिस्तान और एनी अदर कंट्री, मैं हर को आगाह करता हूँ कि सिनेमा कैंप के अंदर में जो संतराश है उनका आप चेकअप कीजिए। आप अगर चेकअप नहीं करेंगे तो दूसरा और कोई करने वाला नहीं है। कि हम लोग सन 47 पे यहाँ आए और पाकिस्तान का नाम पे आए और आज तक पाकिस्तान का नाम पे हम लोग मर रहे हैं। आज भी कहीं भी हम लोग लिखते हैं कि हम लोग अपने आप को पाकिस्तानी है, कहीं भी हैं, बंगाल की कोई भी कोना में जाते हैं अपने आप को हम ताल्लुकात देते हैं कि भाई हम पाकिस्तानी हैं। खुदा तेरे अजमत के कायल है सब, और सबकी इज्जत बचाना तेरा काम है। कि रास्ते से जो है आज भटके हुए मेरे अल्लाह, कि रास्ते से जो है आज भटके हुए और राह पर उनको लाना तेरा काम है। कैसने करंगिए लैली अदा को चुन लिया और कोह कन्ने नाज की एक महलका को चुन लिया, और हुस्न यूसुफ ने जुलेखा की ज़या को चुन लिया। क्या मेरे अल्लाह, अरे गोया सबने अपने अपने, गोया सबने अपने अपने अरे दिल रुबा को चुन लिया। अरे हम गरीबों ने मोहम्मद मुस्तफा को चुन लिया। बंगाल पूरा का पूरा हम लोगों का था, पाकिस्तानी और उर्दू बोलने वालों का था। गर्व से कहो हम हिंदू है और हिंदुस्तान हमारा है। आमची मुंबई मराठी मुंबई, आमची मुंबई हिंदू मुंबई। রাষ্ট্র নির্মাণ, আত্মতার নির্মাণ আর অপরকে চিহ্নিত করার এই উপমহাদেশব্যাপী অনেকগুলো আখ্যান। আল মাহমুদের ঝলমলানো মধ্যবিত্ত চাকমাদের স্বাধিকার অর্জনের আন্দোলন আর তাকে ধ্বংস করার প্রক্রিয়া, খিজির, ফুলজান আর কুলসুম, তেভাগার স্বপ্নভঙ্গ, কেরামত আলীর লীগ নিয়ে গান বাঁধা, পাকিস্তানের মোহ উড়ে গিয়ে ইরান নামক স্বপ্নরাজ্যের কল্পনায় বিভোর এক শ্রেণী, তার সঙ্গে প্রতিদিনকার বেঁচে থাকার লড়াই, সবটা মিলিয়ে তৈরি হয় খোয়াবনামা। আপনারা বলেন বলে আমরা বলতে যাবো কেন, আপনাদের ব্যাপার আপনারা বলেন, এরকম কথাবার্তা শোনা যায়। तो हमरा पाकिस्तान एम्बेसी जाए, 2-4 কথা হলো, अच्छा ठीक है मैं आपको देखूंगा, ये मोहतरमा आएंगी, आ जाने के बाद आपसे हम इंट्रोड्यूस करा देंगे, आप वहाँ देख लेंगे भाई, आप उनसे बात कर लें। मैं एक मुजालमत है ये वो बेनजीर साहब आए, वो बोलने लगे कि वो लोग जो है पाकिस्तानी नहीं है, उन लोग जो है हिंदुस्तानी है। और मैं तो बेनजीर को मानता ही नहीं, माय लास्ट क्वेश्चन, मैं बेनजीर को मानता ही नहीं। और पूरे जनेवा का आवाम बेनजीर के नाम पर थूक फेंकता है और फेंकता ही रहेगा इंशाअल्लाह रहमान। और हमारे नसीम खान साहब जो हैं, हमारे नसीम खान साहब जो हैं, वे हमारे कौम के गद्दार हैं।
हमारे नसीम खान साहब जो है वो कौम के गद्दार। चलो बेसहारों मदीने में चलकर, हाँ जनाब, हम फंसे हुए पाकिस्तानी आज बेसहारा बांग्लादेश में ये जिल्लत की जिंदगी गुजार रहे हैं। इस शेर पे गौर हो, तवज्जो चाहूंगा कि चलो चलो बेसहारों मदीने में चलकर, अरे मोहम्मद के दर की गदाई करेंगे। क्यों? अरे वहाँ हर सवाली की झोली भरे, वहाँ हर सवाली की झोली भरे, अरे वो दरबार हो जहाँ को निराला। আমরা এতদিন ভাবতাম যে পুঁজিবাদের পতন কিভাবে সম্ভব এটা মার্কসিস্ট তত্ত্ব থেকে আমরা আন্দাজ করেছি, কিন্তু কোনো আধ্যাত্মিক তত্ত্ব থেকে আমরা সেটা আন্দাজ করিনি। আমরা কখনো ভাবিনি যে এটা একটা আধ্যাত্মিক নিয়মও থাকতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের স্বাভাবিক গতি হলো আধ্যাত্মিক। মানুষের স্বাভাবিক গতি অস্বীকৃতির মধ্যে না। এটা আমার নিজের যে এটা আমি কোনোদিন অবশ্য ধরেন আমার বন্ধু যারা সেটা কোনোদিন আলোচনা করিনি, সে সুযোগও হয়নি অবশ্য। মানুষের স্বাভাবিক গতি হলো বিশ্বাসের দিকে। আমি 8টা শহর ঘুরে দেখে এসেছি ইরানে। नबी 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 এখন দেশভাগ তো আর ওরা তো দায়ী না দেশভাগের জন্য। যেসব নেতারা দেশভাগ করেছিলেন তারা তো সব বড় বড় লোক, হ্যাঁ, তারা দেশভাগ করে তাদের সবারই বেশ ভালোই হয়েছে। বাংলা ভাগে জওহরলাল কিংবা প্যাটেলের ভূমিকা অত্যন্ত খারাপ, সবচেয়ে খারাপ, এবং এরা চিন্তা করতে পারেনি। এবং জওহরলাল তো পূর্ব বাংলাকে কোনো মানে বদলে জায়গা গ্রহণ করতেন না, বলতেন যে পূর্ব বাংলা আবার ভারতবর্ষ হবে করে। ওই যে কি নাম যে মার্জিনাল ম্যান বইটা কার লেখা, ওই প্রফুল্ল চন্দ্র দিকে ওখানে আছে, কোট করা আছে। হ্যাঁ, এটা জওহরলাল নেহরু তো খুব বড় রাজনীতিবিদ ছিলেন, বড় মানুষ, বড় লেখক, কিন্তু এসব জিনিস মনে হয় না বুঝতে তিনি একেবারেই না। তারপরে মানে একটা তো ওদের ভিতরে হাওয়ার জগতে বাস করতেন তো, তাই না? আর এটা হ্যামলেট, তাই না? হ্যামলেট কিন্তু খুব নিম্নমানের হ্যামলেট আর কি, মানে অসৎ হ্যামলেট। এবং এই অসৎ হ্যামলেটের পক্ষে এই যে সবসময় দোদুল্যমান আছে তো, হ্যাঁ, বড় বড় কথা বলছে, তাদের সঙ্গে সবসময় সারেন্ডার করছে, তাই না? সুরেন্দ্রনাথ ব্যানার্জির নাকি বলা হতো সারেন্ডার নট ব্যানার্জি, তো তার উল্টো হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু খুব খারাপ। এবং পূর্ব বাংলার লোকদের সঙ্গে, পূর্ব বাংলার সময় যে এটা ড্যাম্প একটা জায়গা, আপনি পড়েছো সেই আছে না সালমান রুশদির, ওখানে আছে না বাংলাদেশে ধান হয়, খালি ধান হচ্ছে, ড্যাম্প জায়গা, জলাভূমি। তো এই সালমান রুশদির সঙ্গে কি এই মনোভাব সালমান রুশদি খুব সার্কাস্টিক হতে বলেছে, আর জওহরলাল সেটি বলেছে গম্ভীরভাবে। তো কোনটাকে আমি করবো, মানে বেশি নিন্দা করবো, বুঝতে পারছি না। আর দেশভাগের সঙ্গে অনেক কিছু জড়িত, দেশভাগের সঙ্গে দাঙ্গা জড়িত, দেশভাগের আগে আগে দুর্ভিক্ষ মানে 43 সালে, তারপর দেশভাগের পরপর দেশ ত্যাগ, মানুষের দেশ ত্যাগ, তাই না? এই যে এমন স্বাধীনতাই হলো যে স্বাধীনতার ফলে দেশ ত্যাগ করতে হয়, অর্থহীন স্বাধীনতা। ওটা যে দেশ আমি স্বাধীন করলাম সেই স্বাধীনতার দাম হচ্ছে তোমার দেশে ছেড়ে যেতে হবে। ইলিয়াসের প্রায় সর্বক্ষণের সঙ্গী ছিল রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলী। ইলিয়াসের খানিক পরিচয় ছিন্ন পত্রাবলীর এই টুকরো থেকে মেলে। আজকাল প্রায় বসে বসে আওড়ায়, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন। বেশ একটা সুস্থ সবল উন্মুক্ত অসভ্যতা। দিন রাত্রি বিচার আচার বিবেক বুদ্ধি নিয়ে কতকগুলো বহুকিলে জীর্ণতার মধ্যে শরীর মনকে অকালে জরাগ্রস্ত না করে
একটা দ্বিধাহীন চিন্তাহীন প্রাণ নিয়ে খুব একটা প্রবল জীবনের আনন্দ লাভ করি, বেশ অসংশয় অসংকোচ এবং প্রশস্ত, একটা বলিষ্ঠ বুনো ঘোড়ার মতো কেবল আপনার লঘুত্বের আনন্দ আবেগে ছুটে যেতুম। আর আড্ডা দিতে সাংঘাতিক পছন্দ। আর সত্যি বলতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম পরে। প্রথম আমার খুব লাগতো, আমি তো খুব নিরিবিলিতে মানুষ হয়েছি। পরে না আমারও ভালোই লাগতো, কিন্তু যেদিন কেউ না আসতো ওই দিন আমার ঘর একদম ঠান্ডা হয়ে গেছে। যে সমস্যাটা আমার এখন থেকে মানে আমার মনে ভয় লাগছে যে তোমরা চলে গেলে তো আবার সেই বাসা থাকে, তখন না বুঝবো কি এখন থাকলে নিশ্চয় একেবারে হয়েছে। আড্ডার মধ্যেই খুঁজে বেরিয়েছে সব। কেন আমি দেখতাম অনেকে সমস্যা বলতেন না যে ঘনিষ্ঠ আত্মীয় অংশ বলছে আড্ডা মেরে মেরে ইটা নষ্ট করলো। আমি বুঝতাম কিন্তু যে আড্ডার মধ্যে থেকে নিজে বলতেন, আর আমি এত ঘনিষ্ঠ ছিলাম বুঝতে পারতাম যে এইটুকু না পেলেও আর লিখতে পারবে না আর কি। আমি বলছি যে মঞ্জু তো সাংসারিক জীবনে মানে কোনো সময় মানে ই করেনি, আমাকে আলাদা করতে সময় দেয়নি, নিজের লেখাপড়া নিয়ে। আর আমার না আপনারা ভালো বুঝেন, আমি তো ওকে কখনো চাপ দিইনি, টাকা পয়সা হোক। বা সত্যি বলতে কি সচ্ছলতা তো খুব একটা ছিল না এই চাকরিতে, বাড়তি ইনকাম ছাড়া তো হয় না। এমন লেখাও লিখিনি যে, বরং ওই ভালো কাগজ ভালো এতবার কাগজ বদলানো, এই তো প্রচুর পয়সা গেছে না, এটাই আমি মানুষ ঠাট্টা করতাম। তুমি কি লেখো, তো কাগজেই তো সব চলে যায় পয়সা। কিন্তু আবার বলতে কি একটু যে আমার সূক্ষ্ম গর্ব বা সৌর্যকে নিয়ে শ্রদ্ধা ছিল না, মানে এটা তো আমি করবো না। আমার একটু ভালোও লাগতো সত্যি বলতে কি যে এত সৎ, আমার সত্যি আগে ছিল, এখন আরো বেশি করি যে আমি আরেকটু মানে ওকে বোধ হয় সময় দিলে ভালো করতাম। কারণ বাজার ঘাট নিয়ে কখনো বলিনি, আমি কি পারতাম তাই জানতাম, ওই যেটাই দিতাম সে বাবা বাবা বাবা। আর এমনি রাগ ছিল না, কিন্তু কখনো বিরক্তি ছিল খুব। মানে একটু গুরুটা কোচকালে বলে দিতে বিরক্ত হচ্ছে, কিন্তু কোনো সময় যে আমি এতদিনের সংসার কিন্তু রাগ করতে দেখিনি কারোর সঙ্গেই না, আমার সঙ্গে বলবে না, বিরক্তি ছিল। পড়াশোনা একটু গেলে আমাকে একটু বেশি কথা বলি, পট করে চলে গেলে এরকম করলো, বুঝলাম যে খুব বিরক্ত। সবচেয়ে মজা করে 95 কলকাতা গেলাম, যাওয়ার সময় পার্থ আর আমার শাশুড়ি মা ওর দাদি থাকবেন, তো বলছে পার্থ তুমি দেখবে আমার মাকে, তো আমার মাকে তুমি দেখবে, তোমার মাকে আমি দেখবো। হ্যাঁ, যেরকম বেশি মনে হচ্ছে এই যে আমি বলছিলাম যে একটা শ্রমিক যদি এই দেশের শ্রমিক, সে যদি গরিব মেহনতি শ্রমিক, কিছু খুব অনেস্ট, মহা অনেস্ট, তার বউ বেশি খুব ভালোবাসে, কষ্ট করে বলে ছেলেকে পড়াচ্ছে, যেটা ঠিক না। যদি তাই হয় তাহলে এই সোসাইটি থাকা ভালো। ভালো তো যে সোসাইটিতে একটা শ্রমিক ঘাম মানে রক্ত জল করে ছেলে মেয়েকে ঠিক মতো পড়ায়, বউকে ভালোবাসে, মারামারি করে না, ফাঁকি যায় না কাজে, এই সোসাইটি ভালো, ঠিক আছে। তাকে কম পয়সা দিতে তার কোনো ক্ষতি হচ্ছে না, তো তার তো মানে মূল্যবোধ গুলো নষ্ট হচ্ছে না, তো তাই না? তার তো মূল্যবোধ নষ্ট হচ্ছে না, তাহলে এই সোসাইটি ঠিক আছে। এই তো আমি বলবো ঠিক নেই, ঠিক নেই বলে শ্রমিক থাকছে না, অনেক থাকতে পারে না সে। হ্যাঁ, আমি যে ওপর থেকে দেখার চেষ্টা করি, যেটা ভুল করে যে কোনো কারণে হোক, আমরা একটু ওপর থেকে দেখার চেষ্টা করছি। অনেক আমাদের ভালো ভালো লেখক আছেন, তাদের সবই ভালো, সবই ভালো, দোষ খালি একটাই, তাদের মহতের দেশ হোক আছে। কিন্তু আমি যখন লিখবো তখন তো আমি তো সোশ্যাল মিডিয়া লিখতে পারি না, সেটা আমি ওই লোকটাকে সম্পর্ক নিয়ে আসার চেষ্টা করি। তবির বাবলিকা একটা ভালো পয়েন্ট ধরেছে, তারপরে নাম নেই, কিন্তু সে আসলে পরিচিত ছিল বাগারবাড়ির নাতি, পরে হলো তবির বাপ। এটা আমি ইচ্ছে করে করেছি, কারণ তার কোনো আইডেন্টিটি নেই, সে কিন্তু স্বপ্ন দেখতে পারে না, সে স্বপ্নের মধ্যে থাকে, মানে ঘোরের মধ্যে থাকে। তাদের যখন বৈকুণ্ঠ জিজ্ঞেস করলে যে বড় তো কাল তুমি কখনো বড় না কেন স্বপ্ন, তুমি বড় তো কি স্বপ্ন দেখছো, সে আবার তখন যেসব কথা বলছে, বৈকুণ্ঠ বলছে তুমি তো সত্যি সত্যি সেদিন গেছিল, এটা যেটা বলছে, তো ও কিন্তু স্বপ্ন মানে মানে ও হিজ ইনকেপেবল,
স্বপ্ন দেখতে আর কি, কিন্তু তরুষ কিন্তু স্বপ্ন দেখে। একটা ব্যাপার কি, একটা আপত্তি অনেকে করেছে, কারণ বই যারা পড়েছেন বন্ধুরা কিংবা বইটা যারা ভালো বলেছে তারা একটা আপত্তি করছে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল কথাবার্তা যেখানে এসছে সেটা এর মধ্যে এলো না কেন, ঘোরের মধ্যে এলো না কেন, কিংবা একটা ফ্যান্টাসির মধ্যে এলো না কেন। তাহলে কিন্তু ওই সালমান হুসদি হয়ে যেত জিনিসটা। আমার যেটা মনে হয় যদি আমি সবটাই ওর মধ্যে নিয়ে আসি তাহলে আমি বন্দী হয়ে যেতাম, কোনো না কোনো আলাদা করে হয়ে যেত না। হ্যাঁ, আমাকে তো ভারসাম্যটা বজায় রাখতে হতো, তাই না? আর যে জিনিসটাকে আমি পছন্দ করি না একেবারেই, সেটা আমি স্পষ্ট করে বলবো। আল্লাহর স্বপ্নের চেয়ে ভাতের স্বপ্ন কোনো অবশ্যই ছোট না, তাই না? একজন লোক আল্লাহকে স্বপ্ন দেখে, আর একজন ভাতের স্বপ্ন দেখে। আমার তো ভাতের স্বপ্ন যদি দেখে তার স্বপ্ন দেখার ক্ষমতা বেশি, তাই না? তার স্বপ্ন আল্লাহকে যে স্বপ্ন দেখে সে কিন্তু আসলে কত জায়গায় সন্দেহ আছে। সাত্তারের জামাইয়ের নাম কি? সারেন্দ্র আনসার। সে তো পীরের কাছে গেছে, সে তো পীরের কাছে গেছে, তার ছেলে হয়েছিল অসুখ। আমি যে গ্রামে যেতাম না গোলাবাড়ি, সাত্তার বলে একজন ছিলাম মারা গেছে। তার জামাই যে সানিল তার ছেলেকে নিয়ে ঢাকা এলো, এসে আমাকে বললো যে আমি ছেলেকে নিয়ে এসছি ডাক্তার। তাই আমি যাই ওই অ্যাপয়েন্টমেন্ট এইসব করার ব্যবস্থা করলাম। ডাক্তার দেখে বড় ডাক্তার দেখলো, তার ছেলে কাঁপে, 7 দিন কাঁপলো, আবার ঠিক হয়ে যায়। ডাক্তার দেখে সে ঈদ ছিল, ঈদের আগে সে চলে গেল। তারপরে অনেকদিন পরে আমি আবার গেছি ওখানে, মাস 2 পরে গেছি, আমার তো যথারীতি ওখানে গেছি, ঘুরে টুরে দুবেলা যখন গেলে ভাত পাওয়া যেত আর কি, গরিব ডোরে। তারপরে গেলে ও বললো যে আমি কি তোমার খবর কি? আচ্ছা, বলে না ওটা হলো না, এত বড় ডাক্তার সেখানে এবার খানটা আমি কেন হলো না? বলি না, ওটা অন্য ব্যাপার আছে। কি ব্যাপার? হ্যাঁ, ওকে শেষ পর্যন্ত কেউ পাচ্ছে না, তখন কাহালু বলে জায়গা আছে বগুড়া জেলাতে, ওখান থেকে সে মোটর সাইকেল করে কাহালু গেছে। কাহালুতে একজন শিখ পীর না ইমাম সাহেব আছে, মানে মসজিদের যে পুরোহিত ইমাম সাহেব। ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব বলে যে দোষ তো তোমার বাড়ির মধ্যে আছে, কেমন বলে তোমার বাড়ির মধ্যে দোষ, তুমি তামান দুনিয়া এখানে উঠকে বেড়াও, খুঁজে বেড়াও, কেমন? তাই শুনে সে দেখে ভাই আমার বাড়ির কাছে আসি না করে। তারপর সে ফিরে বলি কি ব্যাপার? ওই যে বরগাছ আছে, পাগল গাছ মানে ঝুড়ি হয় না, ওই বাড়ির সামনে বিরাট পাগল গাছ আছে, ওই পাকুল গাছে ইয়ে আছে একটা, মানে ভূত টুত আছে, সে করছে। হ্যাঁ, তা ওই গাছটায় তুমি কিছু ই করো, সুরা টুরা পড়ে দিল, মানে মুসলমান সুরা না, ওটা মুসলমান ভূত। তারপরে সুরা পড়ে দিল, সারা গাছে হিন্দু থাকে। হ্যাঁ, না সারা গাছে মুসলমান ভূত নেবে এলাউড দিতে, ওখানে তো আনটাচেবিলিটি আছে, তো অস্পৃশ্যতার ব্যাপার আছে, যেটা মজাও আসলো। তারপর ছিল সারে না, মানে ইনস্পাইট অফ দ্যাট সুরা অ্যানালিসিস। তো আবার গেল যে হুজুর সারে না, তো আমি বুঝতে পারছি সারবে না, তুমি মান্নানের কাছে যাও। এই মান্নানের কাছে আবার আমি গেছিলাম, বুঝলে, পরে এই শুনে আমি খুব ইন্টারেস্টেড হলাম। তো একটা হোন্ডা টোন্ডা চলে তো খুব অসুবিধা হয়, কিন্তু আমি আনফর্চুনেটলি মান্নানের এটা পাইনি। মান্নানকে পেয়েছিলাম, মান্নানের ফর্মটা পাইনি আর কি। তো গেল মান্নানের বলে, মান্নানের কাছে ইমাম সাহেব বলছে মান্নানের কাছে একটা কালী আছে। মান্নানটা তো সাধারণ লোক, নামাজ সমাজ পড়ে সবই আছে, গরিব লোক আর কি। কালী আছে, কালী মানে মা কালী। হ্যাঁ, তারপর মান্নানকে তুমি ডেকে নিয়ে এসো। তখন সে বললো যে আমি অনেক রাত্রে সেই মোটর সাইকেল চালিয়ে করতে ডেকে নিল। ডেকে নিলে ইমাম সাহেব বলে খুব বিপদে পড়ছে, কি করা যায়? বলে ইমাম সাহেব তাকে সম্মোহিত করতে লাগলো। সম্মোহিত করে কালী তার পক্ষে কথা বলবে আর কি। তারপরে কালী বলতে লাগলো যে ওই যে বট গাছ, সে প্রত্যেকটা ঝুড়িতে কালীর একটা রিপ্রেজেন্টেটিভ আছে। হ্যাঁ, ওর নিচে 2টো পাঁঠা বলে দিতে হবে, কেমন? ওই বট গাছের না, বট গাছের নিচে। এবং কি বলে এটাকে, তোমার
জপমালা দিয়ে যেতে হবে আর কি, হ্যাঁ হিন্দু জপমালা। কিন্তু এই সময় খুব লাগলো ইমাম সাহেবের, এটা কিন্তু 1 বছর আগে কথা বলছি। ইসলে কেন পাঠার কারণে বলে দেবে ঠিকটা, তখন খুব তর্ক হলো ওদের মধ্যে, ওই সম্বন্ধে না পাঠা বলি ছাড়া হবে না, ওই না পাঠা বলি দেওয়া চলবে না, মুসলমান আমরা পাঠা বলি দেবো। আমি যখন গল্প পড়বো উপন্যাস পড়বো তখন তো আমি মানুষগুলোকে চাই। আমার একটা চরিত্র আছে যে হাড্ডি খিজির, সে যখন স্কুটার নিয়ে একটা ওই যে ভদ্রমহিলাকে নিয়ে যাচ্ছে রেস করছে দিয়ে, তারপরে কিছু সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ছাত্র মনে উঠলেন, তারা মেয়েটাকে নিয়ে গেল রেপ করতে। তখন লোক খিজি বলছে যে চলেন, নিতে চলেন, থানায় চলেন, কিন্তু চলেন ঘড়ি। তো লোক বলছে না আমার মুশকিল, সে খুব ভয় পেয়ে গেছে লোক। জান কাকে ভাড়া দেন, ভাড়া বলছে তুমি ওর মধ্যে ভাড়া চাচ্ছ, তুমি কি মানুষ? বলি না আমি তো মানুষ না। बस नाम रहेगा अल्लाह। সমস্ত পৃথিবী ব্যাপে আজ সব মৃত ওষ্ঠাধর জুড়ে যাক। পাতালের মধ্যে থেকে আমাকে বুনে দাও এই দীর্ঘ রাতটাকে, যেখানে আমি যেন ছুটে এসে তোমাদেরই সঙ্গে নোঙর বেঁধে রয়েছি। আর বলো, বলো আমাকে সব কিছু বলো, সেকলের পর সেকলে, কড়ার পর কড়ায়, পদপাতের পর পদপাতে, ধাপে ধাপে। যেসব ছুরি লুকিয়ে রেখেছিলে তাতে শান দাও, বসিয়ে দাও আমার বুকে, তুলে দাও আমার হাতে। রৌদ্র ফেটে যাওয়া ঝলসানির বন্যার মতো, যেন কবর চাপা জাগুয়ারদের এক আমাজন। আর আমার জন্য রেখে যাও চিৎকার, ঘন্টা, পল, দিন ও বৎসর, অন্ধ সব যুগ, তারাদের সব শতাব্দী। আর স্তব্ধতা দাও আমাকে, দাও জল, আশা। আমাকে সংগ্রাম দাও, লোহা দাও, দাও অগ্নিগিরি। চুম্বকের মতো আজ সমস্ত শরীর এসে লেপ্টে যাক আমার শরীরে। সত্তর শিরায় এসো, ধমনীতে, আমার এ মুখে। কথা বলো আমার ভাষায়, কথা বলো আমার রুধিরে।